তাদের সম্পত্তিকে বাজেয়াপ্ত করতে হবে, শুধু চোর ধরলে হবে না। আমাদের দাবি, যুবকদের কাজের দাবি। নিয়োগ প্রক্রিয়ায় চাকরি ওরা বিক্রি করেছে, ওরা গরু বিক্রি করেছে, কয়লা বিক্রি করেছে। এখন তো গ্রামের দিকে, আমি সেদিনকে একটা জায়গায় গেছিলাম, গ্রামের দিকের একজন মানুষ বলছে, বাবা এখন ঘরের বাইরে গরু ছাগল বেঁধে রাখতে ভয় পায়, কখন জানি কে চুরি করে নিয়ে চলে যাবে। এখন হচ্ছে পশ্চিমবঙ্গের এই অবস্থা। ফলে স্বাভাবিকভাবেই যুবকদের কাজের দাবি, ছাত্রদের শিক্ষার দাবি, মহিলাদের স্বনির্ভরতার দাবি, শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি, কাজের দাবি, কৃষকদের ন্যায্য ফসলের দাবি। আজকের সমাবেশের দাবি হোক এইটা, আজকের শপথ হোক এইটা। এই শপথ নিয়ে সামনের দিনের লড়াইয়ে পঞ্চায়েত হোক, পৌরসভা হোক, শহর হোক, গ্রাম হোক, সেখানে লাল ঝান্ডা নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের সাথে পশ্চিমবঙ্গের মানুষ আছে, এই পশ্চিমবঙ্গ চোরেদের রাজ্য নয়, এই পশ্চিমবঙ্গ তো ঐতিহ্যের, এই পশ্চিমবঙ্গ বীর সন্তানদের, তাদের ঐতিহ্যকে ধরে রাখার আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব আমরা পালন করব, আপনারা পালন করবেন। আপনাদের সবাইকে লাল সালাম, সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা ঐক্য জিন্দাবাদ। সভার পক্ষ থেকে তীর্থঙ্কর রায়কে অভিনন্দন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের হুগলি জেলার সম্পাদক রামকৃষ্ণ রায়, কমরেড রামকৃষ্ণ রায় চৌধুরী। কমরেড সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার মা বোনেরা, সংগ্রামী বন্ধুগণ এবং সহকর্মীবৃন্দ, আজকের সভায় আমরা আয়োজন করেছি এই জন্যেই, আজকে ঐতিহাসিক খাদ্য আন্দোলনের যে শহীদ দিবস, সেই শহীদ দিবসে আমরা এখানে সুনির্দিষ্ট শপথ গ্রহণ করব। আমাদের এই সভায় আমাদের রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের নেতা, বামপন্থী আন্দোলনের নেতা কমরেড সুজন চক্রবর্তী এবং আমাদের জেলার বামফ্রন্টের আহ্বায়ক কমরেড দেবব্রত ঘোষ তারা উপস্থিত আছেন, তারাও বলবেন। আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। আজকের এই দিনটিকে স্মরণ করার তাৎপর্য, তার অতীত আমাদের মনে রাখতে হবে। বাংলায় প্রতি বছর, অবিভক্ত বাংলা, স্বাধীনতার পরে বাংলায় দুর্ভিক্ষ হতো, মানুষ খেতে পেত না। আমি গ্রামে জন্মেছি, গ্রামাঞ্চলের, সেখানে গরিব মানুষ যারা শতকরা ৭৫% মানুষ গ্রামের, তারা এই ভাদ্র আশ্বিন মাসে তারা খেতে পেতেন না, কোনো কাজ ছিল না, ঘরে কোনো ফসল থাকতো না, বাড়ি বাড়ি ফ্যান চেয়ে তারা নিজেদের শিশু সন্তানকে খাওয়াতেন। কিভাবে দিন যাপন করতেন? আমাদের ঐতিহাসিক যে লড়াই, খাদ্য আন্দোলনের পরপর যে লড়াই হয়েছে, খাদ্যের দাবিতে লড়াই হয়েছে। এবং আপনারা জানেন, আমি এর ইতিহাসের মধ্যে যাচ্ছি না, ৮০ জন পিটিয়ে ৮০ জনকে খুন করা হয়েছিল তদানীন্তন সময়ে। বহু মানুষ তারা আক্রান্ত হয়েছিলেন, কিন্তু মানুষের আন্দোলনের স্রোত থেমে যায়নি। সেই লড়াই গ্রামের গরিব মানুষ, শহরের শ্রমিক, বস্তিবাসী মানুষ, তারা লড়াই করেছিলেন। এবং সে লড়াইয়ের উত্তরসূরি হিসেবে আমাদের সবাইকে, এখানে যারা উপস্থিত আছি, আমি তাদের কাছে এই আহ্বান জানাতে চাই যে আমাদের এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে ভারতীয় জনতা পার্টি, আরএসএস দ্বারা পরিচালিত এরকম একটা দল সরকার চালাচ্ছে। আমাদের দেশের সমস্ত স্বয়ংভরতার অর্থনীতির কথা বলে
গোটা দেশটাকে জাহান্নামে পাঠানোর জন্য তারা চেষ্টা করছে, বিক্রি করে দিচ্ছে আমাদের সমস্ত রাষ্ট্রীয় সম্পদ, আমাদের খনি, জমি, কারখানা, সমস্ত কিছু আকাশ পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর আমাদের রাজ্যের মানুষ দুর্ভোগে আছেন। আমাদের জেলার মানুষের অভিজ্ঞতা আছে কি সন্ত্রাস 11 সাল থেকে, তার আগে থেকেই এই সন্ত্রাস আমাদের জেলায় চলেছে। গোটা পশ্চিম বাংলায় পরিকল্পিতভাবে সেই সন্ত্রাস চলেছে। আমাদের জেলার গোঘাট, আরামবাগ, খানাকুল, পুরসুড়ো, তারকেশ্বর, জাঙ্গিপাড়া, সমস্ত জায়গায়, ধনেখালি, প্রত্যেকটা জায়গায় কি সন্ত্রাস চলেছিল। এই তৃণমূল কংগ্রেস জেতার পর মানুষকে বাড়িতে থাকতে দেয়নি, কোনো গরিব মানুষ আর যারা লাল ঝান্ডায় বিশ্বাস করে তাদের বাড়িতে থাকতে দেওয়া হয়নি। আর আজকের এই প্রতিরোধের সমাবেশ যেখানে আমরা শপথ নেব, আমরা বলতে চাই এই তৃণমূলের চেহারা ক্রমশ পরিষ্কার হয়েছে মানুষের কাছে, আরো প্রকট হবে। দুর্নীতি ছাড়া ওদের কিছু নেই। গরিব মানুষের 100 দিনের কাজের টাকা, এই 100 দিনের কাজের টাকা 2 বছর আগে পিচ হয়েছে, সেই পিচের আর কোনো অবশেষ পর্যন্ত নেই। এই রকম হচ্ছে শুধু তোলাবাজি, শুধু টাকা লুট করা। এই হচ্ছে পঞ্চায়েতের নেতৃত্বে চলছে, আজকে তৃণমূলের পঞ্চায়েতের নেতৃত্বে। যে পঞ্চায়েত বামফ্রন্ট প্রতিষ্ঠা করেছিল সেই পঞ্চায়েতের বিরুদ্ধে আজকে সেই মানুষরা, এই দুর্নীতিগ্রস্ত মানুষরা, তারা সন্ত্রাস করে মোকাবেলা তারা করেছে এবং তারা জোর করে ক্ষমতায় আছে। আমরা বলতে চাই পঞ্চায়েতের নির্বাচন আসন্ন, আর কিছুদিন পরে পঞ্চায়েতের নির্বাচন হবে। সেই লড়াইয়ে আমাদের ওদের পরিকল্পনা যাই থাক, মানুষকে যাতে ভোট দিতে না হয়, কোনো প্রার্থী বামপন্থীরা যাতে দিতে না পারে, তার জন্য ওরা সচেষ্ট হবে। আর আপনারা এই বার্তাটা গ্রামে গ্রামে গিয়ে দিন, পাড়ায় পাড়ায় গিয়ে দিন। এদের দিন শেষ হয়ে আসছে, ক্রমশ সংক্ষিপ্ত হচ্ছে এদের দিন। এই দুর্নীতিগ্রস্তরা এরা শেষ কথা বলবে না, মানুষই শেষ কথা বলবে। এবং আগামী যে লড়াই, জীবন জীবিকার যে সংগ্রাম, আমাদের রুটির জন্য, কাজের জন্য, মজুরির জন্য, আমাদের শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য যে সংগ্রাম, আর আমাদের আসন্ন গণতন্ত্র রক্ষার সংগ্রামে গ্রামের মানুষকে আরো বেশি সুরক্ষা দেওয়ার প্রশ্নে যে পঞ্চায়েতের নির্বাচন হবে, সেই পঞ্চায়েতের নির্বাচনে আপনাদের সেই সংগ্রামী শপথ আপনাদের নিতে হবে। সেই লড়াইকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। ওদের সমস্ত আক্রমণের মোকাবেলা করেই আমাদের এগোতে হবে। এই কথা বলে সকলকে আমি ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। কমরেড রামকৃষ্ণ রায় চৌধুরীকে ধন্যবাদ। এখন আপনাদের কাছে বক্তব্য রাখবেন সারা ভারত কৃষক সভার হুগলি জেলা কমিটির সম্পাদক কমরেড স্নেহাশিস রায়কে বলার জন্য অনুরোধ করছি। কমরেড সভাপতি মণ্ডলী, মঞ্চে উপবিষ্ট প্রিয় নেতা কমরেড সুধীর চক্রবর্তী, কমরেড এবং বন্ধুগণ, আজকের আমাদের এই মহতী সমাবেশ, এই মহতী সমাবেশ থেকে আমরা একটাই কথা বলতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন চোর বললে জিভ ছিঁড়ে নেব। আমরা বলছি চোর চোর চোর, বাপের বেটার মতো বলছি চোর। আমাদের জিভের ক্ষমতা বেশি না তোমার হাতের ক্ষমতা বেশি, এইটা দেখার জন্য আজকে সমাবেশ। আমরা বলতে চাই আপনি নাটের গুরু। আমাদের গ্রামাঞ্চলে পঞ্চায়েতগুলোতে চেলা চামুন্ডদের দিয়ে চুরি চামারি জোচ্চুরি যা ইচ্ছা করছেন, লুট করছেন। আমরা পঞ্চায়েতে পঞ্চায়েতে যাচ্ছি, জমায়েত করছি, অবস্থান করছি, অবরোধ করছি। আটকাবোই আটকাবো, চুরি আটকাবো, লুট আটকাবো। এখন যা ধরা পড়ছে চুনোপুটি, শেষকালে ধরবো আমরা হাওয়াই চটি, ছাড়বো না। সেই লড়াইয়ের প্রতিজ্ঞা গ্রহণের এই সমাবেশ থেকে গ্রামে ফিরে যে শেখাজি আমরা করব, এই কথা বলে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি শেষ করছি। সবার পক্ষ থেকে কমরেড স্নেহাশিস রায়কে অভিনন্দন। এখন আমরা অপেক্ষা করছি যার বক্তব্য শোনার জন্য। আমাদের রাজ্যের
তথা গোটা দেশে গণতান্ত্রিক আন্দোলনে মুখ আমাদের প্রিয় নেতা কমরেড সুজন চক্রবর্তী এখন বক্তব্য রাখবেন। কমরেড সভাপতি, মঞ্চে কমরেড দেবু সহ আমাদের প্রিয় নেতা শান্তদা এখানে আছেন, আমাদের এখানে বয়স্ক মানুষরা আছেন, আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। সহবয়সী বন্ধুরা আছেন, আমি তাদের সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। কে যেন একদিন সেদিন বলেছিল, আমি খুব চিনি না, একটা কোন মিছিল থেকে দেখলাম বেরিয়ে গিয়ে খুব মারধর শুরু করলেন এমএলএ। তারপরে আমি শুনলাম, আমার সাংবাদিকরা বললো, আমি জানতাম না, আমার সাংবাদিকরা হঠাৎ বললো যে একটা সম্ভবত চুচুড়ার এমএলএ, সে বোধহয় বলেছে যে অভিষেক চোর, এই কথাটা বলা যাবে না, মমতা ব্যানার্জি চোর, এই কথাটা বলা যাবে না। শুনে আমি বললাম, আমি তো আগামী সপ্তাহে চুচুড়ায় যাচ্ছি, এমনিতে কে চোর এই কথাটা বলা আমাদের কাজ না, আমরা ধরে ধরে বলি না কে চোর, ওটা তৃণমূলের কাজ। ওরা বলে দিক কে চোর না, সেটা বলার হিম্মত ওদের নেই। ওরা নিজেরা কাউকে বলতে পারছে না কে চোর না, কিন্তু চোর বললে রেগে যাচ্ছে। সেদিন আমি বলেছিলাম, যেদিন চুচুড়ায় যাব সেদিন অপ্রয়োজনীয় ভাবে, অভ্যাসের মধ্যে না থাকলেও 5 বার অন্তত বলবো, অভিষেক চোর, ভাইপো চোর, রাজ্যের তৃণমূল নেত্রী চোর, রাজ্যের তৃণমূলের নেতারা চোর। একবার না 5 বার বলবো বলেছিলাম, 5 বার বলার জন্য এসেছি। একটু ভুল হয়ে গেছে, আমার দুটো ভুল হয়েছে। একটা ভুল হয়েছে, চোর বলাটা কি ঠিক হলো না, খুব লেগে যাচ্ছে। সৌগত বলছে আমাদের চোর বলছে কেন, তারপর একবার বললো, মুখ্যমন্ত্রীও বললো, মুখ্যমন্ত্রী বললো জিপ টেনে ছেড়ে ফেলতে হবে। আমি বলছি, যেদিন ওই পুলিশ মন্ত্রী চেয়ারে বসে আছেন বলে, তা না হলে লোকে জিপ তো আপনাকেও টেনে ছেড়ে ফেলবে না, কিন্তু আপনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত, পুলিশের সুমতো মামলা করা উচিত। আপনি জিপ টেনে ছেড়ে ফেলার উস্কানি দিয়েছেন। পার্থও বলছেন চোর বলবে না। আমি বলছি বেশ। অটল বিহারী বাজপেয়ী খুব রেগে গেছিলেন। জ্যোতি বোস বলেছিলেন বিজেপি অসভ্য বর্বরের দল। অটল বিহারী বাজপেয়ী খুব রেগে গেলেন, জ্যোতিবাবু এটা কি বললো, অসভ্য বর্বরের দল। জ্যোতিবাবু আস্তে করে বললেন, বাবরি মসজিদ ধ্বংসের মতন ঘটনা যারা ঘটায়, আমি তাদের অসভ্য বর্বর ছাড়া আর কোন শব্দ বলতে পারি বলে দিন। আমি তৃণমূলের নেতাদের বলছি, চোর শব্দটা ঠিক হচ্ছে না। ডাকাত, পাচারকারী, তোলাবাজ, দুষ্কৃতী, লুঠেরার দল যারা পশ্চিমবাংলাকে ধ্বংস করতে চায়, পশ্চিমবাংলা সেই ধ্বংসের শক্তি, তাকে মোকাবিলা করবার জন্য গোটা রাজ্যের মানুষ জেগেছে। আজকে চুচুড়া শহরের মিছিলে বাহাদুর কমরেডরা প্রমাণ করেছেন, হুগলি জেলা কারো চাইতে পিছিয়ে থাকতে রাজি না। এটা আজকে আরো একবার স্পষ্ট করে দিয়েছে। অসভ্যের মতো কথা বলছেন। আজকে তো চোর বলার জন্য আসেনি, আজকে আমরা এসেছি যে যা লেখা আছে এইগুলো বলার জন্য। ছেলে মেয়েদের লেখাপড়ার কি হবে? স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, লেখাপড়ার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। যুবকদের কি হবে? কাজের কি হবে? লম্বা চওড়া ভাষণ বন্ধ করুন মুখ্যমন্ত্রী। পশ্চিমবাংলার যুবক দলে দলে ভিন রাজ্যে চলে যাচ্ছে কাজের সন্ধানে। বাবা মা স্ত্রী পুত্র ছেড়ে মাসের পর মাস বাইরে থাকতে হচ্ছে আপনার সরকারের অপদার্থতার জন্য। কি হবে তাদের? কি হবে? ভালো করে পরীক্ষা দিয়েছে, পড়াশুনো করেছে, পাস করেছে, রাস্তার পাশে বসে আছে কাজের দাবিতে। আর যারা কাজ পেয়েছে, আমি কখনো বলছি না যে যারা কাজ পেয়েছে তারা সবাই দুর্নীতিগ্রস্ত। স্কুলে যারা কাজ পেয়েছে এই সময়ে, তাদের মধ্যে খুব বেশি হলে 20% নিজের যোগ্যতায় পেয়েছে, তারা যোগ্য। পরীক্ষা দিয়ে পাশ করে কাজ পেয়েছে 20 জন 100-তে, বাকি 80 জন লুঠের টাকা। সাদা খাতায় মজা বেশি, পরীক্ষায় ফেল করলে পাস,
টাকা এবং টাকা, এবং সেই টাকা কোথায়? এই টাকাটা খুঁজে বার করতে হবে। ইংরেজিতে বলে মানি ট্রেল। কুণাল ঘোষ এখন লম্বা চওড়া বক্তৃতা দেয়, তখন বলেছিল চিটফান্ড কাণ্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। একবার না বারবার বলেছিল, যে বলেছিল সে আজকে তৃণমূলের মুখপাত্র হতে পারে, কিন্তু বাংলার মানুষ জানে গ্রামে গ্রামে রঞ্জন হয়েছে, গ্রামে গ্রামে রঞ্জন। তারা টাকা তুলেছে 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 20 লাখ, রেট চার্জ করা ছিল। প্রাইমারি মানে 8 লাখ, 10 লাখ, সেকেন্ডারি মানে 12, 14, 15, কলেজ 20, 22, 25, গ্রুপ 2 6, 7, 8। এমনকি মাস্টারমশাই একটা স্কুল থেকে আরেকটা স্কুলে ট্রান্সফার হবেন, তার জন্য করে নোট গুনে দিতে হয়েছে 4 লাখ, 5 লাখ, 6 লাখ। আর সেই টাকাগুলোর কালেক্টর ছিল, তারা টাকা কালেক্ট করতো, করে কোথায় দিত? রঞ্জনকে দিত। রঞ্জন কোথায় দিত? ওই প্রসন্ন মার্কা কি একটা নাম বেরিয়েছে, কদিন ধরে ঘুরছে, প্রসন্ন মার্কা লোকেদের দিত। তারপর প্রসন্নর সম্পত্তি হচ্ছে, প্রসন্নর বাড়ি হচ্ছে, প্রসন্নর গাড়ি হচ্ছে। কেন? শিক্ষামন্ত্রীর তিনি ভাগ্নি জামাই। এখানেই শেষ না, সেটাকে যাচ্ছে কোথায়? এই যে শুধু স্কুলের ছেলে মেয়েদের চাকরির টাকা, ছেলে মেয়েদের কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে? আমরা এসেছিলাম সেই আলোচনা করতে। আমরা এসেছিলাম কি আলোচনা করতে? আমরা এসেছিলাম আমাদের কৃষকের কি হবে, আমাদের শ্রমিকের কি হবে, আমাদের মানুষগুলোর কি হবে, আমাদের দোকানদার ব্যবসায়ী কি হবে তাদের? লুঠেরাগিরি চলছে, লুঠেরাগিরি চলছে, তোলাবাজি চলছে, চোখ লাগানো চলছে। কার হিম্মত? কার হিম্মত? দুটো হিম্মত। এক, মুখ্যমন্ত্রী আছেন, অতএব খুশি মতন টাকা জোগাড় করো। আমি বেরোবার সময় দেখলাম, হয়তো আপনারা কেউ 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 দেখেছেন, সত্যি বলছে নাম দাম করতে খুব খারাপ লাগে। অনুব্রত বাহিনীর নাকি সম্পত্তির পরিমাণ আপাতত যা খুঁজে পাওয়া গেছে 162টা। আমি সকালে আস্তে আস্তে শুনছিলাম। কার হিম্মত? দেহরক্ষীর 100 কোটি, ড্রাইভারের অমুক কোটি, তারপরে মেয়ের এত, স্ত্রী মারা গেছে তার এত, তারপরে ঘনিষ্ঠ কাউন্সিলর ইত্যাদি ইত্যাদি। আর তারপর 1.5 টন বেলকাঠ পুড়িয়ে আর 3 ঘি পুড়িয়ে যজ্ঞ করা হচ্ছে, যেন আমি ধরা পড়ে না যাই। ধরা পড়বেই। অনুব্রতদের জীবনটা জেলেই কাটাতে হবে। তাহলে অনুব্রত মার্কা বাহিনী থাকবে, পার্থ মার্কা বাহিনী থাকবে। ভালো লাগে বলতে। আলোচনার বিষয় কি? গত 1 মাস 1.5 মাস টিভি খুলুন, কাগজ খুলুন, টিভি আর কাগজ খুললে দেখা যাচ্ছে অনুব্রত কখন কোন জেলে যাবে, তারপর সেই জেলে কখন কোনখানে কোন স্টাইলে বসবেন, ইন্ডিয়ান স্টাইল না ওয়েস্টার্ন স্টাইল, তারপরে সেখানে কখন কি খাবেন, এগুলো আলোচনা। পার্থ চ্যাটার্জি তার সঙ্গে তার বান্ধবী কজন, তার ফ্ল্যাট কটা, কোন ফ্ল্যাটে কখন কি গেছেন না গেছেন, এগুলো আলোচনার বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বাংলার সংস্কৃতিকে এইখানে নামিয়ে এনেছেন, যেখানে পশ্চিম বাংলায় আলোচনায় আপনার রাজনীতির মধ্য ভাগনে আপনার সেকেন্ড ম্যান যিনি হন মুকুল রায়, তিনি আপনার বিবেচনায় চোর। তারপরে সেকেন্ড ম্যান যিনি হন সমর চ্যাটার্জি, তিনি আপনার বিবেচনায় বৈশাখী খ্যাত। তারপরে সেকেন্ড ম্যান যিনি হন পার্থ চ্যাটার্জি, তিনি এখন অপার সংসারে আছেন। তারপরে সেকেন্ড ম্যান যিনি হন অনুব্রত, তিনি এখন খালি খাচ্ছেন। তারপর তা সত্ত্বেও আমি বলছি, ওই স্লোগানটা দেবেন 1 2 3 4, ওই স্লোগানটা দেবেন না। তা সত্ত্বেও ওই স্লোগানটা দেবেন না। দেখুন, আপনার বাড়ির পাশে যে মানুষটি আছে, সিপিএম কে সমর্থন করে না, বামপন্থীদের সমর্থন করে না, হয়তো কংগ্রেস, হয়তো তৃণমূল, হয়তো তৃণমূলের মিছিলে গেছে, হয়তো তৃণমূলের হয়ে আপনার সঙ্গে কটু কথা বলেছে, কিন্তু আপনার বাড়ির পাশের যে মানুষটি, সে কি সবসময়তেই চোর? তৃণমূলকে ভোট দিয়েছে বলেই? সবাই বোধহয় এখনো না, সবাই ভাগ পায়নি। দোকানদার, ব্যবসায়ী তৃণমূল ভোট দিয়েছেন, তৃণমূলকে সমর্থন করেছেন, তৃণমূলের হয়ে গলা ফাটিয়েছেন। আপনার চাইতেও কিন্তু বেশি কষ্টে আছেন, আপনি কম কষ্টে আছেন।
আপনার কোনো কষ্ট নেই, কারণ আপনি জন্মের আগে থেকে জানেন, এই রাজনীতির জন্মের আগে থেকে জানেন পশ্চিমবাংলায় যারা বামেদের সরিয়ে দায়িত্ব নিয়েছে, ওদিকে দিল্লিতে বিজেপি আর পশ্চিমবাংলায় তৃণমূল, দিল্লিতে বিজেপি আর পশ্চিমবাংলায় তৃণমূল মানুষের ভবিষ্যৎটাকে সর্বনাশ করছে। আপনি জানেন, জানেন বলে আপনি তার বিরুদ্ধে গলা ফাটিয়েছেন, জানেন বলে আপনি তাই নিয়ে প্রচার করেছেন, জানেন বলে আপনার কোনদিন কুণ্ঠা হয়নি। আপনাকে প্রতিবেশী কেউ চোর বলে বলতে পারেনি, বলেছে তোমার জোর কম, তুমি ভোটে যেত না। আপনি বলেছেন তা সত্ত্বেও আমি কিন্তু রেড ভলান্টিয়ারদের সঙ্গে নিয়ে বিপদের সময় তোমার পাশেই দাঁড়াবো। ভোটটাই একমাত্র কথা না, আপনার মর্যাদা আছে। আড়ালে গিয়ে আপনার বাড়ির পাশের লোকটা বলে, রাস্তায় বলে না, রাস্তায় হয়তো আপনার সঙ্গে ঝগড়া করে গেছে, বাড়িতে গিয়ে বউকে বলে বুঝলে, তা সত্ত্বেও এই যে ছেলেরা না, কম বয়সের ছেলেরা, দেখো এদের তো খাওয়াও জুটছে না, কষ্টও হচ্ছে, মিছিলে গেলে এরা বিরিয়ানিও পায় না, টাকাও পায় না, অথবা একটা কোনো চিরকুটের চাকরি তাও তো পায় না, তাহলেও এরা কিন্তু সৎ, এরা কিন্তু স্বচ্ছ। মুখ্যমন্ত্রী পরশুদিন বলেছেন আমি চোর, না ওনার নামটা আগে বলেননি, পার্থ চোর, কেষ্ট চোর, অরূপ চোর, ববি চোর, জ্যোতিপ্রিয় মানে বালু, বালু বলে বালু চোর, আবার নতুন নাম একটা নিয়ে এসছে চন্দ্রিমা চোর, অভিষেক চোর, ওরা আমাকেও চোর বলে, ওরা নাকি সব সাধু। আমি বলছি মাননীয়া, লিখে রাখুন, বামপন্থীরা বুকের সুবরে সেই শক্তি আছে, সাধুর দল, স্বচ্ছ মানুষের পাশে দাঁড়ায়, ব্যক্তির জন্য রাজনীতি করে না, বিপন্ন মানুষের পাশে দাঁড়ায়, এটাই বামপন্থীদের সবচাইতে বড় ইউএসপি। নিজের জন্য না, মানুষের জন্য রাজনীতি করে। আর আপনার বাহিনী না, তা সত্ত্বেও বলছি সবাইকে চোর বলবেন। 1 2 3 4 নাই না হয় বললাম, কারণ আপনার বাড়ির পাশে যে লোকটা তৃণমূল করে, ওই লোকটা খারাপ নাও হতে পারে। আপনার এক বন্ধু তৃণমূল করে, আপনার এক আত্মীয় তৃণমূল করে, তারা সবাইকে চোর না। 1 2 3 4 তৃণমূলের নেতারা চোর, 1 2 3 4 তৃণমূলের নেতারা চোর, যত বড় নেতা তত বড় চোর, এইটাই হচ্ছে তৃণমূল, এ নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। এমএলএ সাহেব শুনে রাখুন, রেকর্ড করে রাখুন, তৃণমূলের যত বড় নেতা তত বড় চোর। আপনাকে টপকিয়ে আপনার মন্ত্রী আপনার চাইতে বড় চোর, আর আপনার পঞ্চায়েতের মাতব্বর আপনার মতন এখনো সে শিখে উঠতে পারেনি। কিন্তু একবার যে মনে মনে কষ্ট পাচ্ছে বোঝা গেল, আর যে কষ্ট পাচ্ছে না, বেশিরভাগ লোক কষ্ট পাচ্ছে, যে কষ্ট পাচ্ছে না বুঝবেন চোরের ভাগ সে পেয়েছে। কিছু লোক আছে বাধ্য হয়ে এদিক ওদিক করে যায়, কষ্ট পেয়েছে। দেখুন মুখ্যমন্ত্রী বললেন বাবা বলে, বাবা বলে কি হয়েছিল, আমি কি বার করবো চিরকুট? আমরা বললাম হ্যাঁ বার করো চিরকুট। বলেন আমাদের বিরুদ্ধে সব মামলা করছে সম্পত্তির। বলে প্রথম দিন বললেন সূর্যকান্ত মিশ্র আর কুজন, সুজন উনি বলতে পারেননি। আমি আস্তে আস্তে বলছি মুখ্যমন্ত্রী, কুজনদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার হিম্মত আপনার নেই, কারণ তারা আপনার বাদিক আর ডান দিকে ঘুরে বেড়াচ্ছে, তাদের নিয়েই আপনার সংসার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা আপনি নিতে পারবেন না। আর সুজনদের বিরুদ্ধে বারে বারে চেষ্টা করেছেন, কোনোদিন কখনো কেশাগ্র স্পর্শ করতে পারেননি, এই জন্য পারবেন না। আরেকবার জন্ম নিয়ে ফিরে আসতে হবে, তাহলে তার আগে পারবেন না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। তারপর দেখা গেল আমার সেলিম, তারপর তন্ময়, তারপরে আবার দেখলাম কবে একটা দিয়ে দিল, বললো সুজন। আমি বলছি বললো সুজন, যদি বৃষ্টি পড়ে আপনারা যে যার মতন ছাতায় নিজেদের মাথাটা ঢেকে রাখবেন, অসুস্থ হওয়াটা আমাদের কাজ না, আমার এখনই ঢাকার দরকার নেই, দরকার হলে তখন ঢাকবো। আমরা কি বললাম, তোমাদের হিম্মত থাকলে কোর্টে যাবে, তোমাদের হিম্মত থাকলে কেস করবে, তোমাদের হিম্মত থাকলে মুখোমুখি রোখার জন্য আমরা তৈরি আছি। পারেনি, পারবে না, সেই কেসের ডেট এখন ডেফার করছে কার্যত তৃণমূল, সবাই টের পাচ্ছেন। আমি এত সত্ত্বেও বলবো, তাহলেও সবাই